नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম সাগর। सागर कहाँ से हैं आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর লখনऊ থেকে আজকে এই আইডল মঞ্চে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। काम क्या करते हैं आप? কাজ কাজ বলতে স্যার আমি তেমন কোনো কাজ করি না। আমি আমার গুরুর সঙ্গে থাকি আশ্রমে, আর সেখানে গুরু যেখানে বাউল গান করতে যায়, পালা গান করতে যায়, গুরুর সঙ্গে যাই, গুরুর থেকে শিখি এবং আমিও গুরুর সঙ্গেই মঞ্চে গান করি। আমি কাজ বলতে স্যার ম্যাডাম এই কাজই করি, আমার গুরুর সঙ্গে থাকি, বাউল গান করি। अच्छा, और आप गाना सीखते हैं? গান শিখি বলতে তেমন গুরু আমাকে তেমন করে শেখায় না, কেননা আমি গুরুর সবসময় মাথা খারাপ করে ফেলি, তো তাই নানা রকম প্রশ্ন করি। ওই জন্য গুরু আমাকে শুধু বলে যে তোর গান শিখতে হবে না, তুই সর এখান থেকে। আমি তাও গুরুকে বলি কেন শিখবো না, নানা রকম ভাবে প্রশ্ন করি। আর গুরুর থেকে আমার শিক্ষা নেওয়া, আমার গুরুই আমারকে সব রকম গান শিখিয়েছে। আর আমি ওই আমার 12-13 বছর বয়স থেকে আমি আমার গুরুর কাছ থেকেই গান শিখি। अच्छा। এই জীবনে তো আমার আপন বলতে কেউই নেই, ওই গুরুই আমার আপন, গুরুই আমার মা, গুরুই আমার বাবা, গুরুই আমার পুরো পরিবার। কিন্তু গুরুর প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকে, আমি সেইভাবেই কিন্তু আমার গুরুর সঙ্গে ব্যবহার করি, সেভাবেই কথা বলি। आप यहाँ क्या करने आए? আমি এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি বাউল গান শোনানোর জন্য। খুবই সুন্দর কিন্তু একটি বাউল গান। কিন্তু স্যার এই গানটি শোনানোর আগে আমি আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। बिल्कुल बिल्कुल। আমার গুরু মুখে শোনা কথা, আমার যখন বয়স ওই মোটামুটি 5 মাস কি 6 মাস, তখন কিন্তু আমাকে রাস্তার পাশে আমাকে যে জন্ম দিয়েছিল আমার মা বাবা হয়তো আমাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। अरे তারপর গুরু আমায় বলে যে সেই রাস্তার পাশ থেকে আমি একদিন হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাই। তখন আমি একটু গিয়ে জঙ্গলের দিকে দেখি যে তুই পড়ে আছিস। তখন তোকে আমি খুব যত্ন করে কোলে নিলাম এবং কোলে নিয়ে রাস্তার পাশে কোনো লোকজন না থাকায় আমি তোকে আমার এই আশ্রমে নিয়ে আসি। সেই 5-6 মাসের বাচ্চা আমি কোলে তুলে নিয়ে এই আশ্রমে চলে এলাম, কোনো কিছুর ভয় না পেয়ে, কোনো কিছুর পরোয়া না করে, যে লোকজন কি বলবে, কি দিয়ে বা কি হবে, কি পুলিশে ধরে কি সেই নিয়ে। কিন্তু দিন যেতে থাকলো, তুইও বড় হতে থাকলি। আমি এভাবেই স্যার ম্যাডাম খুবই কষ্ট করে গুরুর কাছে বড় হতে থাকলাম। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिल। এরপর সেই গুরুই আমার মা বাবা সব হয়ে ওঠে। আমি সেই গুরুর সঙ্গে খেলাধুলা করি সেই ছোটবেলায়। পড়াশোনাও আমার গুরুর হাত ধরেই, আমার গুরুই আমাকে পড়াশোনার জন্য নিয়ে যেত, নিয়ে আসতো, নিজে পড়াতে বসতো, সবকিছু গুরুই করতো। मुझे এরপর আমার মনে সাধ জাগে যে আমি গুরুর মতোই গায়ক হব। আমার গুরু যেমন একজন নামকরা শিল্পী, তেমনি আমি একজন শিল্পী হতে চাই। কিন্তু আমি জানি আমি গুরুর থেকে কখনো বড় হতে পারবো না, আর হবও না। কিন্তু আমি চাই যে আমার গুরু যদি কোনো জায়গায় গিয়ে থেকে যায়, সেই জায়গায় আমি গিয়ে আমার গুরুর মান রাখবো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। সেই জন্য আমি গুরুকে বলি যে গুরু মশাই আমি তোমার কাছ থেকে গান শিক্ষা নেব। তখন গুরু মশাই বললো এই কাজ খুবই খারাপ, তোর এসব শিক্ষা নিতে হবে না। তখন আমি বললাম কেন খারাপ? তখন গুরু বলে যে না, এই কাজে সবসময় রাত বিরেতে বাইরেই থাকতে হয়, বাইরে থেকে থেকে প্রোগ্রাম করতে হয়, তাই তোর এসব শিক্ষা নিতে হবে না। আমি তাও জেদ ধরেই বসি যে না আমি শিখবো। গুরু আমার জেদের কাছে হার মেনে যায়। তারপরে গুরু আমাকে এক এক করে সারেগামা পা থেকে শুরু করে নানা রকমের গান আমাকে শিক্ষা দিতে থাকে। এরপর গুরু যেখানে যেখানে রাতে যেখান থেকে ডাক আসতো প্রোগ্রাম করা, সেখানে সেখানে যেত, আমিও যেতাম গুরুর সঙ্গে। কেননা আমি এবার থেকে কি করব আশ্রমে, আমিও চলে যেতাম গুরুর সঙ্গে প্রোগ্রাম করতে এবং গুরুকে দেখে শিখতাম। সেই গুরুই আমার জীবনের প্রথম যে দেখে আমি গান শিখি, আমার
সেই গানের হাতে করে কিন্তু আমার গুরুর হাত থেকেই আমি সব গান শিখি, প্রায় গান গুরু শিখি, এবং আমি আস্তে আস্তে এদিক ওদিক বাউল গান করতে থাকি যাতে আমার গুরুর কষ্টটা একটু কমে। কেননা অনেক ছোটবেলা থেকেই তো আমার জন্য কষ্ট করে আসছে, সেই কষ্টটা যদি আমি একটু কমাতে পারি তবে খুবই ভালো হয়। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। এই আইডল মঞ্চেও আমি আসতে চাইছিলাম না, কেননা আমি জানি না কেমন গান গাইবো, কিন্তু আমার গুরু জোর করে আর বলে যে এই আইডল মঞ্চে তোকে পাঠানোর আমার খুবই স্বপ্ন। যবে থেকে তুই বলেছিস যে গান করবি, যখন তুই গান করা শুরু করেছিস তবে থেকেই আমি স্বপ্ন দেখতাম যে তোকে আমি আইডল মঞ্চে পাঠাবো। কেননা এই সেই আইডল মঞ্চ, যে মঞ্চে কখনো কেউ ফেরত যায় না। যদি একবার ভালো গান গাইতে পারিস তাহলে কিন্তু তোর স্বপ্ন একদিন বাস্তব হবে। আমি তাই গুরুর মান রাখার জন্য আজকে আমি এই এত বড় আইডল মঞ্চে এসেছি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे আর আপনাদের সামনে আমি চেষ্টা করব আমার গুরুর মান রাখার। আর আমি আমার পুরো জীবন এই জান লাগিয়ে দেব এই গানে। খুবই সুন্দর একটি গান গাইবো আজকে আপনাদের সামনে আমি। আর আমি এই গানের ছলে গান শেখানোর সময় আমি গুরুকে প্রশ্ন করেছিলাম যে এই যে গুরু মশাই, আমরা এত কিছু চোখে দেখি, এই যে দেখি যে কোনো সুন্দর মেয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে বা অন্য কোনো মেয়ে ছেলে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা যে কুদৃষ্টিতে দেখি সেইটা কি করে সরাবো? এই কুদৃষ্টিটা মেয়েদের উপর থেকে আমি সবসময় ভালো দৃষ্টি রাখতে চাই। তখন আমার গুরু কিন্তু কোনো কথা বলে না। আমি সেটাই ভাবছিলাম যে এই প্রশ্নটাই আজকে আমি গানে করব, দেখি আমার গুরু কি বলে। তাই আপনাদের যদি কারো জানা থাকে যে এই প্রশ্নটার উত্তর, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গানের শেষে। আর স্যার ম্যাডাম, এখন আমি গান গাইবো যে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, এই গানটি। আর এই গানেই যেমন রয়েছে যে গুরুকে আমি জিজ্ঞাসা করছি যে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, কেননা আমরা তো অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকি। তাই গুরুকে আমি এই প্রশ্নটা করেছি এই গানের মাধ্যমে। খুবই সুন্দর গান, শুনুন, খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আমার এই কথাগুলো আপনাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তাই আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। মনেরে মন আমার, এ মনে বাবলা গাছের কষ লেগেছে। মহাজন বলেছে মনে বাবলা গাছের কষ লেগেছে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দেও জ্ঞান সবালে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আস্তে, আসলে যার যেমন স্বভাব কিন্তু তার তেমন কাজ, তাই না? কারণ যার চুরি করা স্বভাব সে চুরি করবে, এই গানটার মধ্যে এটা ব্যাখ্যা দিচ্ছে। যার চুরি করা স্বভাব সে চুরি করবে, যার প্রেম করা স্বভাব সে প্রেম করবে, এই ঝোপে ঝাড়ে গিয়ে গলি খুঁজবে, চাপা গলি। আর যার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা সে সেটাই করবে। যার বাবা বউ থাকতে পরের বউর সাথে লাইন মারা সে সেটাই করবে। কেউ মরে স্বভাবে, কেউ মরে অভাবে, তাই না? তাই মহাজন বলেছে এই মনের ভেতর যদি ময়লা জমে, যদি গুরু জ্ঞান সাবান না দেয়, মানে গুরু না ধরলে বাবা কিছু হবে না। সবকিছুতেই গুরু আছে। প্রেম করতে যাও, গুরু ধরতে হবে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের
দাও কেন সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে বিদায় গৌর হরি বল হরি বল যদি অন্য কালী ও তারে ধোয়া মোছা যায় এই মনের কালী গভীর কালী ধোয়া নাহি যায় যদি অন্য কালী ও তারে ধোয়া মোছা যায় এই মনের কালী গভীর কালী ধোয়া নাহি যায় ও যার কুক্ষণে জন্ম হলে ও যার কুক্ষণে জন্ম হলে মহাজন বলেছে যদি অন্য কালী হয় তারে ধোয়া মোছা যায় এই মনের কালী গভীর কালী বাবা ধোয়া নাহি যায় হ্যাঁ কি সুন্দর একটি কথা না তাই বলেছেন ও যারে কুক্ষণে জন্ম হলে কথা কই কই শোনে না হয় খাবারে কথা কই কই শোনে না গুরু আমার মনের ময়লা কেন গেল না গুরু আমার মনের ময়লা কেন গেল না স্বভাবে যাই কি রে মরলে ও স্বভাবে যাই কি রে ধুইলে ও স্বভাবে যাই কি রে মরলে ও স্বভাবে যাই কি রে ধুইলে ও স্বভাবে যাই কি রে মরলে ও স্বভাবে যাই কি রে ধুইলে ও স্বভাবে যাই কি রে মরলে ও স্বভাবে যাই কি রে ধুইলে সুতোর বন্ধ দেয় না তবু আতুর মা খাইলে আরে সুতোর বন্ধ দেয় না তবু আতুর মা খাইলে আবার কালো রং কি গৌর হয় হয় কি আবার কালো রং কি গৌর হয় ওই যে বলেছি স্বভাবে যায় কি রে মরলে স্বভাবে যায় কি রে ধুইলে ছুচুর গন্ধ যায় না কবু আতুর মাখালে যদি রান্নাঘরে একটা ছুচু ঢোকে বৌদিমণি গন্ধটা কেমন সেই লেভেলের গন্ধ না তাই বলছে আবার কালো রং কি গৌর হয় ও তারে কাঁচা হলুদ মাখালে ও তারে কাঁচা হলুদ মাখালে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে মনে বাবলা গাছের কষ লেগেছে মনে বাবলা গাছের কষ লেগেছে ধুইয়ে দাও কেন সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে 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 ये चीर दो दिल निकालो